গণতন্ত্রকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে ৭ নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। সিপাহী জনতার অভ্যুত্থানকে স্মরণের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দিবসটির গুরুত্ব তুলে ধরে দলটি। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো। তিনি বলেন, ৭ নভেম্বরের পর থেকেই আত্মমর্যাদা সম্পন্ন ও স্বাতন্ত্র্যবোধের চেতনায় উজ্জীবিত হয় দেশ। জাতীয় সংস্কৃতি ও পরিচয়ের বিকাশ শুরু হয়, প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র। এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত দিয়ে আসেন। মাল্টি পার্টি ডিসিপ্লিন ডেমোক্রেসি তিনি চর্চা করেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। এবার দিবসটি পালন হচ্ছে এমন সময়ে যখন নির্বাচনী প্রচার নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগের শাসনামলে নানা বাধা থাকলেও এবার নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে মুক্ত করে দেশপ্রেমিক সিপাহী জনতা। পরবর্তীতে জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের চর্চা। তিনি দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি হয়ে ওঠেন সফল রাষ্ট্রনায়ক। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর থেকেই নানা ঘটনা প্রবাহে বদলাতে থাকে রাজনৈতিক অঙ্গন। ৩.৫ বছর পর দেশের ক্ষমতা দখল করে নেয় বিতর্কিত সেনা অফিসার খালেদ মোশাররফ। বন্দী হন তৎকালীন সেনাপ্রধান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এই বন্দিদশার সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ সিপাহী জনতার ঢেউ বদলে দেয় সামগ্রিক চিত্র। সর্বস্তরের সাধারণ মানুষ ও সিপাহীদের সম্মিলিত বিপ্লবে মুক্ত হন জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষকের প্রতি সর্বস্তরের মানুষের ভালোবাসার কাছে দেশ বিদেশের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। এরপরই শুরু হয় রাষ্ট্র পুনর্গঠন। বিএনপি নেতারা বলছেন, এই বিপ্লব ছিল দেশের গণতান্ত্রিক বিকাশের যাত্রা। এর মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে আসে জনগণ। আজও যে কারণে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে রয়েছে। ৭ই নভেম্বরে জিয়াউর রহমানের উত্থান বাংলাদেশি জাতীয়তাবাদের উত্থান এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির একটি দিন হিসাবে আমরা মনে করি। যেমন সংবিধানে আমাদের জাতিসত্তার পরিচয় ছিল বাঙালি জাতীয়তাবাদ, এটা কিন্তু তখনই পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ রাখা হয়। এইসব পরিবর্তনগুলো এই ৭ই নভেম্বরের এই বিপ্লব এবং সংহতির কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। ৭ নভেম্বরের চেতনা আজও প্রাসঙ্গিক। বিপ্লবী জনতার জাতীয় ঐক্যের মাধ্যমে স্থায়ী গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দেশকে এগিয়ে নিতে হবে, এমনটাই বলছেন নেতারা। একটি সুষ্ঠু নির্বাচন আগামীতে হবে, যেটি গত 15 বছর আমরা দেখতে পাইনি। এই নির্বাচনের ফলে জনগণের প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন। গণতন্ত্রকে পুরোপুরি আমরা পুনরুদ্ধার করে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা, শুধু ভোট নয়, গণতান্ত্রিকভাবে দেশের সকল ক্ষেত্রে পরিচালনা করার জন্য আমরা পদক্ষেপ নেব।
জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা ও সততার আলো ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে। তার আলোতেই সমৃদ্ধ দেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। আমরা এখনো জানি না। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭ নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থান দেশের মানুষের জন্য আকাঙ্ক্ষার প্রতিফলন, এমন মন্তব্য করে লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, ৭ নভেম্বর দেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা, যা দেশের প্রথম বিপ্লবী অভ্যুত্থান। এরপরই গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা করে বাংলাদেশ। ১৯৭৫ সালের ৭ নভেম্বর স্বাধীনতা উত্তর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের এক যুগসন্ধিক্ষণ। ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব বদলে দেয় দেশের রাজনীতির গতিপথ। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, ১৫ই আগস্ট ও ৩ নভেম্বর ছিল সামরিক অভ্যুত্থান। প্রকৃত বিপ্লব ঘটে ৭ নভেম্বর, যার তাৎপর্য ঐতিহাসিক। আর এ কারণেই পরবর্তী ক্ষমতার পালাবদলকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে জনগণ। রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্র করে আমাদের যে ক্ষমতার চর্চা হয়, সেখানে এই প্রথমবার একটা অভ্যুত্থান প্রচেষ্টা হয়েছিল। এটা ৭ নভেম্বরের আগেও হয়নি, পরে হয়নি, যেখানে সর্বস্তরের মানুষের একটা সমর্থন ছিল। তো সেই দিক দিয়ে বিচার করলে আমি মনে করি যে এটা একটা, আমি বলবো যে এক ধরনের বিপ্লবী অভ্যুত্থান, জন আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা দেখি। এবং ৭ নভেম্বরের পর আমরা দেখলাম যে ক্ষমতার পালাবদল হলো, সেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থনও দিল। মহিউদ্দিন আহমেদ বলেন, কর্নেল তাহেরের অপরিণামদর্শিতার কারণেই রাজনীতিতে তার গুরুত্ব তৈরি হয়নি। জাসদের দেয়া দায়িত্ব তিনি পালন করতে পারেননি। কর্নেল তাহের একটা ওভার রেটেড পার্সন আমার কাছে মনে হয় রাজনীতিতে। কর্নেল তাহেরের কোনো ভ্যালু নাই, মূল শক্তিটা ছিল জাসদ। তো জাসদের নেতারাই অভ্যুত্থানটা ঘটিয়েছেন। কর্নেল তাহেরকে জাসদের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি সেই দায়িত্বটা ঠিক মতন পালন করতে পারেননি, ফলে অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। জাসদ ৭ নভেম্বরের অভ্যুত্থানের জন্য তৈরি ছিল না বলেই তারা ব্যর্থ হয়েছে বলে মনে করেন মহিউদ্দিন আহমেদ। মন্তব্যে গেলে তো তখন জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেখক, গবেষক মহিউদ্দিন আহমেদের পুরো সাক্ষাৎকারটি দেখা যাবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। চলে যাচ্ছি পরের খবরে। জুলাই সনদ আইনানুগ বাস্তবায়নে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি। গতরাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ দাবি জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি বিশ্বাস করে দীর্ঘ আলোচনার মাধ্যমে অর্জিত ঐকমত্য বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে। কেউ যেন নতুন কোনো প্রশ্ন তুলে বা সংকট তৈরি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত নির্বাচনে বাধা না দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও বেশিরভাগ বিষয়ে ঐকমত্য হয়েছে, যা গত 17ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। বিএনপি ওই সনদের অংশীদার হিসেবে তার সব শর্ত মেনে নিয়ে সংবিধান ও আইন অনুযায়ী বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এতে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না, বাস্তবায়নের আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে। দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ। বলেন, সিস্টেমে পরিবর্তন না আসলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থান, ঐক্যমত্য কমিশন ও জনগণের প্রত্যাশা। চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে নজর দিতে হবে সবার আগে, সেই সাথে আমূল সংস্কার করতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র শিক্ষকদের যে মেলবন্ধন ঘটেছে তা অটুট রাখার আহ্বান জানান এনসিপির এই নেতা। আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে, জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে এসব কথা বলেন তিনি। বলেন, সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে।
ভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ফ্যাসিস্ট সরকারের দোসর এবং বিগত সরকারের কাছ থেকে নানাভাবে সুবিধাভোগী। প্রেস সচিব আরও বলেন, সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতেই বর্তমান সরকার কাজ করছে। আপনার নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন। চট্টগ্রামের বায়েজিদে সারোয়ার বাবলা হত্যা ও রাউজানের সংঘর্ষে মূল হোতা ইশতিয়াক চৌধুরী সহ 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। জব্দ করা হয়েছে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। এদিকে সারোয়ার বাবলাকে হত্যার ঘটনায় 16 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে চাঁদগাঁওয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। সেখানে বলা হয়, বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ হামজারবাগ এলাকায় বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে দুর্বৃত্তের গুলিতে নিহত হন সারোয়ার হোসেন বাবলা। পরদিন দুর্বৃত্তের গুলিতে আহত হন ইদ্রিস নামে এক অটোরিকশা চালক। এর আগে রাউজানের বাগোয়ানে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন এক যুবক। এসব ঘটনায় নগরীর চকবাজার ও পাঁচলাইশ হাজিরপুল এলাকা থেকে 6 আসামিকে গ্রেপ্তার করে র্যাব। ইশতিয়াক ছাড়া বাকি আসামিরা হলেন জ্যাকি, জনি, হেলাল, আলাউদ্দিন এবং রাজ। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। এদিকে সারোয়ার বাবলাকে হত্যার ঘটনায় 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 16 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে বায়েজিদ থানায় মামলা করেন তার বাবা। ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। যে 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু জানিয়েছে কিনা, র্যাব এ ব্যাপারে কোনো তথ্য দিয়েছে কিনা আপনাকে, এবং র্যাব তার ব্রিফিং আর কি জানিয়েছে? না, দেখুন, আজকে র্যাবের যে মিডিয়া সেল সেখানে যে প্রেস ব্রিফিংটি তারা করেছেন সেখানে 3টি ঘটনা। একটি হচ্ছে গত বুধবার চট্টগ্রামের যে হামজারবাগ এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগের সময় দুর্বৃত্তদের হামলায় সারোয়ার বাবলা নিহত হওয়া, এটি একটি গতকালকে বিকেলের দিকে ঠিক এক কাছাকাছি জায়গায় ইদ্রিস নামে একজনকে গুলি করে কে বা কারা আহত করেন এটি, এবং গত 25 তারিখ চট্টগ্রামের রাউজানের যে বাগওয়ান সেখানে আসলে প্রতিপক্ষের হামলায় আলমগীর নামে একজন নিহত হয়েছিলেন। 3টি বিষয়কে মাথায় রেখে তারা আসলে আজকে এই সংবাদ সম্মেলনটি করেছেন এবং সেখানে তারা বলেছেন যে এই 3টি ঘটনায় ইতিমধ্যে তারা 6 জনকে গ্রেপ্তার করেছেন এবং তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে এবং বাদ বাকি আইনি যে প্রক্রিয়া সেটি এখন চলমান রয়েছে। আমরা আসলে র্যাবের যিনি ব্রিফ করেছিলেন তার কাছ থেকে এই যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সম্পর্কে জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে মাত্র গতকালকে রাতে তাদেরকে নগরীর চকবাজার এবং পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গত কারণে এখনও পর্যন্ত আসলে তাদের কাছ থেকে খুব বেশি কথা তারা বের করতে পারেনি। তারা বলছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই জিজ্ঞাসাবাদ শেষে আরও যে তদন্ত রয়েছে সেইগুলো শেষ করার পরে তারা আসলে এই বিষয়ে আসলে বিস্তারিত বলতে পারবেন। আমরা আসলে গত পরশুদিন যে ঘটনাটি ঘটেছে এরশাদুল্লাহর যে গণসংযোগ সেখানে হামলায় যে সারোয়ার বাবলা মারা গেছেন তার বিষয়ে জানতে চেয়েছিলাম যে আসলে সেই ঘটনা আসলে টার্গেট কে ছিল। তিনি আসলে যেটি বলছেন সেটি হচ্ছে এটি আপাতত তারা মনে করছেন যে আসলে সারোয়ার বাবলাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলাটি করা হয়েছে, তবে সেটি যতক্ষণ পর্যন্ত না জানতে চাই যে নিহত সারোয়ার বাবলার বাবার দায়ের করা মামলায় যে 7 জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের বিষয়ে কিছু জানা গেছে কিনা? না, যেহেতু মাত্র আজকে সকালবেলা মামলাটি হয়েছে, নিহতের বাবা আব্দুল কাদের চট্টগ্রামের যে বায়েজিদ থানা রয়েছে সে বায়েজিদ থানায় 7 জনের নাম উল্লেখ সহ আরও 15-16 জনের বিরুদ্ধে মামলা করেছেন এবং
যে 7 জন নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে 2 জন ইতিমধ্যে আসলে র্যাবের হাতে আটক আছে। বাকিরা এখন কোথায় রয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তারা পলাতক অবস্থায় আছেন এবং যে 2 জনকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আসলে র্যাব ব্যাপক জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ থেকে হয়তো বাকি যারা পলাতক রয়েছেন এবং সেদিন কি ঘটেছিল, আসলে সেই ঘটনায় কে আসলে হত্যার লক্ষ্য ছিলেন, সবকিছু আসলে তাদের কাছ থেকে জানা যাবে। তো আপাতত র্যাবেরকে আমরা নানাভাবে প্রশ্ন করেছি, তারা বারবার একটি কথাই বলেছে যে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছেন এবং সেই তদন্ত শেষে তারা আসলে এই মুহূর্তে সরাসরি কোনো কিছু বলতে চাচ্ছেন না। তবে ধারণা করা হচ্ছে তারা নির্দিষ্ট কাউকে টার্গেট করে সেদিনে সেই হামলা চালিয়েছিল এবং সেই ঘটনায় সারোয়ার বাবলা নিহত হন। তো এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে আজকে সকালে যে র্যাবের ব্রিফিং চল তার বিষয় সর্বশেষ। চট্টগ্রাম থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। 10 বছরে বিদ্যুৎ খাতের জন্য জ্বালানি আমদানি বেড়েছে 3 গুণ। বিশেষজ্ঞরা জানান, একসময় 1/4 বিদ্যুৎ উৎপাদন হতো আমদানি করা জ্বালানি থেকে, এখন তা দাঁড়িয়েছে 2/3। কয়লা, এলএনজি ও ফার্নেস অয়েলের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানিও বাড়ছে। এতে বাড়ছে উৎপাদন খরচ ও ভর্তুকি। একে জ্বালানি খাতের ঝুঁকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। 15 বছর আগেও সর্বোচ্চ 25% বিদ্যুৎ উৎপাদন হতো আমদানি করা জ্বালানি থেকে। এখন জ্বালানি ও বিদ্যুৎ মিলে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 65%। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষক সংস্থা IEEFA বলছে 2019-20 অর্থ বছরে 40% বিদ্যুৎ উৎপাদন ছিল আমদানি নির্ভর। পরের 5 বছরে বেড়ে দাঁড়ায় যথাক্রমে 50, 56, 62 ও 65%। এই যে গ্র্যাজুয়ালি এটা দ্রুততার সাথে বাড়ছে, এই কারণে আমাদের ডলারের উপরও চাপ পড়ছে এবং আন্তর্জাতিক বাজারে যখনই একটা অস্থিরতা তৈরি হয় তখন আমাদের দাম সমন্বয় করতে হয়। আমরা যেভাবে দেখতে পাচ্ছি বিদ্যুৎ এবং জ্বালানি খাতকে, আমরা আরও বেশি আমদানি নির্ভর হয়ে পড়ব, কারণ আমাদের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলো অনেকটা স্থবির হয়ে আছে। হ্যাঁ, রুফটপ সোলার একটা প্রোগ্রাম নিয়েছে গভর্নমেন্ট, এটা সফলতার উপর অনেক কিছু নির্ভর করবে। কিন্তু আমরা ওভারঅল যদি চিন্তা করি, নবায়নযোগ্য জ্বালানিকেও দ্রুততার সাথে বাড়াতে হবে, সেই সাথে আমাদের জ্বালানি দক্ষতা বাড়াতে হবে, ম্যাসিভ আকারে জ্বালানি দক্ষতা বাড়াতে হবে। আমদানি বাড়ায় বিদ্যুতের উৎপাদন খরচও বেড়েছে। 2019-20 অর্থ বছরে প্রতি ইউনিটের খরচ ছিল 5 টাকা 91 পয়সা, বিক্রি হতো 4 টাকা 88 পয়সায়। 2023-24 অর্থ বছরে উৎপাদন খরচ দাঁড়িয়েছে 11 টাকা 35 পয়সায় আর বিক্রি 6 টাকা 78 পয়সা। 4 টাকা 57 পয়সার ঘাটতি মেটানো হচ্ছে সরকারের ভর্তুকি দিয়ে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আমদানি নির্ভরতা কমাতে হলে প্রয়োজন বাস্তবসম্মত জ্বালানি নীতিমালা। একই সঙ্গে জ্বালানি দক্ষতা না বাড়ালে চাপ আরও বাড়বে। ইকোনমিক স্লোডাউন এখন যেটা হচ্ছে, এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে এই সরকার ঠিকমতো আইন শৃঙ্খলা অন্যান্য জিনিস করতে পারে, কিন্তু আরেকটা কারণ হচ্ছে যে ঠিকমতো ইন্ডাস্ট্রি এনার্জি পাচ্ছে না। হ্যাঁ, তো ইকোনমিক স্লোডাউন তো অলরেডি আরম্ভ হয়ে গেছে এবং যদি চলতে থাকে তাহলে আমি মনে করি খুব একটা সাংঘাতিক সিচুয়েশনে আমরা পড়ব 2-3 বছরের মাথায়। এর মধ্যে যদি আমরা গ্যাস পেয়ে যাই ভালো করে, কিংবা আমরা যদি অন্যভাবে নবায়নযোগ্যতা বাড়াতে পারি, দক্ষতা বাড়াতে পারি, তাহলে হয়তো ম্যানেজ করতে পারবো। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ খাতের আমদানি নির্ভরতা অর্থনীতিতে চাপ তৈরি করছে, আর সেই বোঝা বহন করছে সাধারণ মানুষ। হয় আমাদের ইকোনমি সাংঘাতিকভাবে গ্রো করতে হবে, হ্যাঁ, যেখানে আমাদের ডলার আসবে, ওর আমাদেরকে একটা বড় কিছু মজুদ আবিষ্কার করতে হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে জ্বালানি নিরাপত্তার জন্য আমদানির এই ধারাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে বাংলাদেশের এখন কি করা উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, এটা গত 6-7 বছরে মাত্রাতিরিক্তভাবে বেড়েছে এবং যে ট্রেন্ডটা আছে এখন আমদানি নির্ভরতা, সেটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে এটা খুব দ্রুতই আগামী 6-7 বা 10 বছরের ভিতরে 90% পর্যন্ত আমদানি নির্ভরতা চলে যাবে, বিশেষ করে বিদ্যুৎ খাতে। এবং এই ট্রেন্ডটা কোনোভাবেই আমাদের মতো অর্থনীতির জন্য সাস্টেইনেবল না যদি আমরা পর্যাপ্ত পরিমাণ এক্সপোর্ট আর্নিং এনশিওর না করতে পারি। কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে ডিসরাপশন যদি হয় কিংবা আমাদের ডলার ক্রাইসিস হয়, তাহলে আমরা এই আমদানিটা করতে পারি না। তখন আমাদের লোডশেডিং করতে হয় কিংবা ইন্ডাস্ট্রিতে গ্যাস সাপ্লাই
কিছুটা লিমিটেড করতে হয় যখন প্রোডাকশন এফেক্টেড হয়। এবং এর আরেকটি মেজর ইম্প্যাক্ট হচ্ছে আমাদের প্রতিনিয়ত মূল্য সমন্বয় করতে হয় বিদ্যুৎ এবং গ্যাসের দাম, যেটা আমরা গত কয়েক বছরে দেখেছি। কাজেই এটাকে কখনোই সাস্টেনেবল বলা যাবে না। এর জন্য আমাদের গুরুত্বপূর্ণ যে মেজারগুলো নেওয়া যেতে পারে তার মধ্যে 4টির কথা আমি বলবো। প্রথমটি হচ্ছে আমাদের নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো। আমাদের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বিদ্যুৎ খাতে এখনও অত্যন্ত কম। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যথেষ্ট সফলতা পাচ্ছে। এক্ষেত্রে আমাদের এটাতে গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার রুফটপ সোলার একটা প্রোগ্রাম নিয়েছে এবং নতুন নবায়নযোগ্য জ্বালানি পলিসিও ফর্মুলেট করেছে, বাট ইমপ্লিমেন্টেশন একটা বড় বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের জ্বালানি দক্ষতা বাড়াতে হবে এবং সাথে যেই লস হয় সেটাকেও মিনিমাইজ করতে হবে। গ্যাস সেক্টরে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে প্রচণ্ড লস হয়, সেটাকে আমাদের মিনিমাইজ করতে হবে। এবং ক্যাপটিভ পাওয়ার জেনারেশন, ইন্ডাস্ট্রিতে যে বিভিন্ন জায়গায় গ্যাস কনজিউম হচ্ছে এবং বিদ্যুৎ কনজিউম হচ্ছে, সেই সাথে বাসাবাড়িতে আমরা যে বিদ্যুৎ এবং গ্যাস কনজিউম করছি, সব জায়গায় আমাদের এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে হবে। তাহলে আমরা কিছুটা সুফল পাবো। আর সাথে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের নিজস্ব গ্যাসের উৎপাদন বাড়াতে হবে। আমরা যদি দেখি যে সময় থেকে আমরা এলএনজি আমদানি শুরু করলাম, অর্থাৎ 2018-19 অর্থ বছর, সেই সময় থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত প্রায় 34% আমাদের নিজস্ব গ্যাসের উৎপাদন কমে গিয়েছে, যেটাই আসলে আমাদের মেজর কনসার্ন। এই জায়গায় আমাদের উৎপাদনটা বাড়ালেই আমরা এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবো। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আমদানির উপর নির্ভর করার এই নীতি, এটা ঠিক আছে কিনা? এক্ষেত্রে রিজার্ভের উপর আসলে এটা কতটা প্রভাব ফেলবে? দেখুন, আমদানি নির্ভর আমাদের আসলে বাধ্য হতে হয়েছে, বিকজ আমরা প্রথম থেকে যেটা হয়তো ভেবেছিলাম, কিছুটা আমাদের অ্যাজাম্পশনে কিছু হয়তো ত্রুটি বিচ্যুতি ছিল যে বিদ্যুতের নিরাপত্তা নিশ্চিত করলেই আমাদের চলবে, কিন্তু আমাদের যে প্রাইমারি এনার্জির নিরাপত্তা নিশ্চিত করতে হবে সে জায়গায় গুরুত্ব কিছুটা কম ছিল। যে কারণে আমাদের নিজস্ব জ্বালানি যেমন গ্যাসের উৎপাদন বাড়ানো, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো বা ইনস্টলেশন ক্যাপাসিটি বাড়ানো, এই জায়গায় গুরুত্ব কিছুটা কম ছিল। তো সে কারণে আমাদের এই সমস্যাটা তৈরি হয়েছে। বাট এখন আমাদের আসলে অতীতের সেই জিনিস থেকে লেসন্স নিয়ে সামনের দিনের পলিসিগুলোকে ডিজাইন করা, এটাই হবে সবচেয়ে উত্তম। আপনি কয়েকটি বিষয় বলেছিলেন শুরুতেই যে নবায়নযোগ্য জ্বালানি দক্ষতা বাড়ানো, নিজস্ব গ্যাসের উৎপাদন বাড়ানো, এই বিষয়গুলো আপনি বলেছিলেন যে এই কাজগুলো আমাদের করা উচিত। তো স্থানীয়ভাবে গ্যাস উৎপাদনের জন্য আসলে সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, সরকার অলরেডি গত বাজেট, অর্থাৎ এই অর্থ বছরের জন্য যে বাজেট তারা ডিক্লেয়ার করেছে, সেখানেই তারা বলেছে তারা 2030, 26, 28 এবং 30-এ কত MMCFD গ্যাস গ্রিডে সংযুক্ত করতে চায়। তো সেটার জন্য আসলে প্রপার অ্যাকশন প্ল্যান প্রয়োজন, সাথে অর্থায়নও প্রয়োজন। আমরা বাজেটে দেখলাম যে জ্বালানি খাতের জন্য বরাদ্দ কিছুটা বেড়েছে, কিন্তু সেটা মনে হয় আরও বাড়ানো প্রয়োজন ছিল, কারণ বিদ্যুৎ খাতের অ্যালোকেশনটা প্রতি বছর বেশি থাকে। আমাদের যেহেতু অলরেডি ইনস্টল ক্যাপাসিটি চাহিদার চেয়ে বেশি বলা চলে, অনেক ক্ষেত্রে আমরা সক্ষমতা থাকার পরও বিদ্যুৎ উৎপাদন করতে পারি না জ্বালানির অভাবের কারণে। কাজেই জ্বালানি খাতের সেই অ্যালোকেশনটা বাড়ানো এটা অত্যন্ত জরুরি, এবং সেই সাথে বাপেক্সের সক্ষমতা বাড়ানো, যাতে তারা ড্রিলিং এর পরিমাণ বাড়াতে পারে এবং গ্রিডে গ্যাসের সংযোগও বাড়াতে পারে। জনাব শফিকুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। রাজধানী বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়। চড়া দামের জন্য সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে ডিমের বাজারে, তবে সরবরাহ বাড়লেও খুব একটা কমেনি শীতের সবজির দাম। ছুটির দিনে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর রাজধানীর কাঁচা বাজার, তবে ক্রেতাদের অস্বস্তি বাড়াচ্ছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ 80 টাকা কেজিতে বিক্রি হলো, এখন তা 110 থেকে 120 টাকা। কয়েকদিনে কেজিতে প্রায় 40 টাকা বৃদ্ধির জন্য সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তাদের দাবি, আমদানি বন্ধ রয়েছে, পাশাপাশি কৃষকের মজুত কমে যাওয়ার কারণেই দাম চড়া। তবে ভোক্তাদের অভিযোগ, কার্যকর তদারকির অভাবের সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। এখন তো পেঁয়াজের শেষ সময় চলে আসছে না, এখন তো পেঁয়াজের ঘাটতির জন্য পেঁয়াজের বাজার একটু বাড়ছে। 550 টাকা পাল্লা চাইতেছে, আর যদি খুচরা নেই তখন আর আমার কেজিতে আরো 5 টাকা করে বেশি পড়ে। এটা তো নর্মাল যারা মধ্যবিত্ত আয়ের মানুষ যারা, তাদের জন্য তো এটা কষ্টকর অবশ্যই। মৌসুম শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে শীতের সবজির, তবে দাম খুব একটা কমছে না, অভিযোগ ক্রেতাদের। প্রতি কেজি শিম, বেগুন কিনতে গুনতে হচ্ছে 100 টাকা, কাঁচামরিচে কেজি 100 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, মাঝারি আকারে ফুলকপির দাম 50 টাকা।
কমের মধ্যে শুধু পেঁপের দাম 30 টাকা। কিছুদিন আগে অনেক বেশি গেছে, এখন একটু কম। তারপরেও শীতের হিসাবে এখনো শীতের সবজি পুরোপুরি নামে নাই, ওই জন্য দামটা আর কি এখনো কমে নাই। মাঝে মাঝে একটু উঠানামা করে আর কি, হয়তো কিছু সিন্ডিকেট থাকতে পারে। এদিকে দাম কমেছে ডিমের। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়, ব্রয়লার মুরগির কেজি 180, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেঁয়াজের উৎপাদন ও বাজার দর নিয়ে জানাতে রাজবাড়ী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, রাজবাড়ী সহ আশপাশের জেলায় পেঁয়াজ উৎপাদন কেমন হচ্ছে এবং এই মুহূর্তে হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারণ কি বলছেন বিক্রেতা এবং চাষিরা? দেখুন, সপ্তাহের ব্যবধানে কিন্তু সারা দেশের মতো রাজবাড়ীতেও পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা করে। গত সপ্তাহে যে পেঁয়াজ 80 টাকা কেজি ছিল, আজ থেকে সেই পেঁয়াজ কিন্তু 100 টাকা বা 105 টাকা কেজিও কিন্তু বিক্রি হচ্ছে রাজবাড়ির বাজারগুলোতে। আমরা রাজবাড়ির বিভিন্ন যে পেঁয়াজের বাজার যেটাকে বলে বহরপুর বাজার, সোনাপুর বাজার, বালিয়াকান্দি বাজার সহ বেশ কয়েকটা বাজারে আমরা ঘুরে দেখেছি গত 2 দিন ধরে। গিয়ে যেটা দেখেছি যে আসলে পেঁয়াজের সরবরাহটা কম, অর্থাৎ কৃষকের ঘরে যে পেঁয়াজ এতদিন মজুদ ছিল সেই পেঁয়াজের মজুদটা কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে, যে কারণে চাহিদা অনুযায়ী বাজারে কিন্তু পেঁয়াজ আসছে না, যার ফলে চাহিদার থেকে পেঁয়াজের ঘাটতি থাকায় পেঁয়াজের দামটা কিন্তু বেড়ে চলছে। আরেকটা বিষয় বলে রাখি, এই যে পেঁয়াজের দাম হঠাৎ করেই কেজি প্রতি 30 টাকা করে বেড়ে গিয়েছে, এতে করে কিন্তু সাধারণ ক্রেতারা তারা কিন্তু অস্বস্তির মধ্যে পড়েছে। তারা বারবার একটা জিনিস আমাদেরকে অভিযোগ করছেন যে সিন্ডিকেটের কারণেই মূলত এই পেঁয়াজের দামগুলো বাড়ছে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা বাজারগুলো ঘুরে যেটা দেখতে পেয়েছি যে পেঁয়াজের সরবরাহটা কম এবং কৃষকের ঘরে পেঁয়াজ না থাকার কারণেই মূলত পেঁয়াজের দামটা বাড়ছে। আরেকটা বিষয় বলে রাখি যে রাজবাড়ীতে কিন্তু 2 ধরনের পেঁয়াজ আবাদ হয়ে থাকে, একটা মুড়ি কাটা পেঁয়াজ আর একটা হালি পেঁয়াজ। এখন কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের আবাদ চলছে, কৃষকেরা কিন্তু ইতিমধ্যেই 90% মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু রোপণ করে ফেলেছে। 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে বাকি যে 10% সেই 10% পেঁয়াজ কিন্তু রোপণ হয়ে যাবে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগ যেটা বলছেন যে রাজবাড়ীতে এবছর 5700 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে, উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000-এরও বেশি মেট্রিক টন। যদি মুড়ি কাটা পেঁয়াজ ডিসেম্বরের মাঝামাঝি অর্থাৎ মাঝামাঝি বা শেষ সপ্তাহে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসলে এই পেঁয়াজের দামটা কমে যাবে। আর একটা বিষয় বলে রাখি যে এই যে পেঁয়াজের দামটা বাড়ায়, এই দাম বাড়ার কারণে সাধারণ ক্রেতারা কিন্তু তাদের চাহিদার থেকেও কম পেঁয়াজ নিচ্ছে। আমরা রাজবাড়ির এখন বাজারে রয়েছে কাঁচা বাজারে এসে যেটা দেখেছি যে অনেক ক্রেতাই কিন্তু দাম জিজ্ঞাসা করে কিন্তু চলে যাচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে পেঁয়াজের দামটা কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত আরো বাড়বে। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 3 মাস ধরে প্রায় 1.5 গুণ হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। আগস্টে যত রোগীর মৃত্যু হয়েছে অক্টোবরে মারা গেছেন তার দ্বিগুণ। এদিকে নভেম্বরে 6 দিনে প্রাণহানি হয়েছে 29 জনের। সব হিসেব ধরলে চলতি মাসের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে ডেঙ্গু। তাই জ্বর হলেই তা ডেঙ্গুর উপসর্গ ধরে নিয়ে পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত আগস্টে সারা দেশের হাসপাতালে ভর্তি হয় 10,496 জন। একই মাসে নানা জটিলতায় মৃত্যু হয় 39 জনের। সেপ্টেম্বরে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 15,866 জনে। সে মাসে মারা যান 76 জন। পরের মাস অক্টোবরে হাসপাতালে ভর্তি হয় 22,520 জন, মৃত্যু হয় 80 জনের। চলতি মাসে 6 দিনেই মৃত্যু হয়েছে 29 জনের, রোগী ভর্তি 6,164 জন। এ ধারা বজায় থাকলে মাস শেষে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় 30,000। মহাখালী ডিএনসিসি হাসপাতালে সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয় যথাক্রমে 1,046 এবং 2,096 জন। সেপ্টেম্বরে 9 জন ও অক্টোবরে মারা যান 11 জন। হাসপাতালের তথ্যমতে মৃতদের 90%কে দেরিতে হাসপাতালে আনা হয়, এতে বাড়ে জটিলতা। মোটামুটি 90%-এর উপরে রোগী আসলে আমাদের কাছে আসেই খুবই কমপ্লিকেটেড অবস্থায়। ডেঙ্গু রোগীর জটিলতার কিছু ফেজ আছে, এর মধ্যে একটা হচ্ছে ক্রিটিক্যাল ফেজ, একটা হচ্ছে নন ক্রিটিক্যাল ফেজ। যদি ক্রিটিক্যাল এবং ডিকম্পেনসেটেড স্টেজে চলে যায় তখন আসলে চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করার জন্য খুবই কষ্টদায়ক আমাদের জন্য।
সারা দেশে জ্বর সর্দি কাশির প্রকোপ বেড়েছে, তাই তীব্র জ্বরকেও অনেকে সাধারণ সর্দি কাশির উপসর্গ হিসাবে বিবেচনা করেন। পাশাপাশি সরকারি পর্যায়ে সুযোগ কম থাকায় ডেঙ্গু পরীক্ষার প্রতি অনীহা আরও বাড়ছে। সব জ্বরই ডেঙ্গু বিবেচনা করে পদক্ষেপ নেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জ্বর আসার সাথে সাথে রোগীকে প্রথমত ডেঙ্গু পরীক্ষা করতে হবে, ডক্টরের সাথে যোগাযোগ রাখতে হবে, এবং জ্বর আসার পরে প্রচুর পরিমাণে ফ্লুইড। ডেঙ্গু রোগীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায় হচ্ছে গিয়ে শকে বলা হচ্ছে গিয়ে রোগীর প্রেশার অনেক কমে যায়। স্বাস্থ্য কর্তৃপক্ষে বলুন, স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলুন বা অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে, গতানুগতিক পন্থায় আমরা মৃত্যু ঠেকাতে পারছি না। এই প্রতিটি মৃত্যুই ঠেকানো সম্ভব। আমি মুখে বলি বা নাই বলি, স্বীকার করতে হবে ডেঙ্গু হচ্ছে একটা জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি। 2024 সালে হাসপাতালে ডেঙ্গু রোগী ছিল 1,01,211 জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় নভেম্বরে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হিলি সীমান্তে জাল টাকার নোট প্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ি জানান, সীমান্ত দিয়ে জাল টাকা নোট দেশে প্রবেশ সংক্রান্তের বিষয়টি নজরে আসার পর জোরদার করা হয় টহল। চেকপোস্ট বা অন্য কোনো জায়গা দিয়ে জাল টাকার প্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত অঞ্চলে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি। গাজীপুরে স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দেয়া বিএনপি নেতা এনামুল হক মোল্লাকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এ নিয়ে উদ্দেশ্যমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা হবে। সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান কথা বলেন। তিনি জানান, গ্রেপ্তার এনামুল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 6 সহযোগী সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই সেনা কর্মকর্তা। বুধবার রাতে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা এনামুল হক মোল্লা সহ 7 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। একটি মহল এনামুল হক মোল্লার গ্রেফতারের বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া সহ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলমান রেখেছে। যারা এই ব্যাপারে অপপ্রচার করছে এবং অপপ্রচারের প্রশ্রয় দিচ্ছে, আমরা মনে করি এদেরও কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে। পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় সকাল 9টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আগামীকাল সকাল 7টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া ও জিরাবো সহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই সকাল 6টা থেকে সাভার অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্যাস না থাকায় খাবারের দোকানে ভিড় দেখা যায়। খাগড়াছড়িতে আমনের ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না চাষিরা। উৎপাদন খরচের চেয়ে ধানের দাম কম হওয়ায় হতাশ তারা। এ অবস্থায় কৃষকদের ধান বিক্রি না করে শুকিয়ে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। খাগড়াছড়ির মাঠ জুড়ে পাকা ধান। জেলার সমতল ভূমিতে এবার আমনের ভালো ফলন হয়েছে। ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ধানের দাম কম পাওয়ায় হতাশ কৃষক। তারা জানান, ধানের বীজ, কীটনাশক, সারের দাম বৃদ্ধি এবং বাড়তি মজুরির কারণে প্রতিমণ ধানের উৎপাদন খরচ হয় 1000 টাকার বেশি। অথচ প্রতিমণ ধান বিক্রি হচ্ছে মাত্র 750 থেকে 900 টাকায়। বাজারে দাম কম, যেমন 1020-30 টাকা, 50 টাকা, এগুলা খরচ বর্তমান যুগে খরচ পরিমাণে পোষায় না। 1 লাখ টাকা খরচ যাওয়াতে 20,000 টাকা করে কানিতে বেচা হবে না। 3 কানি জমি চাষ করছে, 5 মণ ধান হবে। এবার ফলন ভালো হয়েছে, ধান যদি দাম ভালো হয় তাহলে লাভ হইব। গত মৌসুমে প্রতি কেজি 37 টাকা দামে ধান কিনেছে সরকার। এরই মধ্যে জেলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। তবে সরকার কি পরিমাণ ধান কিনবে তা এখনো ঠিক করা হয়নি। তবে বিগত আমন এই মৌসুমে 2024-25 মৌসুমে আমরা ধান সংগ্রহ করেছি 33 টাকা করে এবং চাল 47 টাকা করে। কৃষি অফিস বলছে, মৌসুমের শুরুতে ধানের যোগান বেশি থাকায় দাম একটু কম। তাই এখনই বিক্রি না করে ধান শুকিয়ে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়। আমরা কৃষকদের নিকট আমাদের পরামর্শ থাকবে, আপনারা হয়তো এখন প্রয়োজনে কিছুটা বিক্রি করতে পারেন, কিছু যদি আপনারা শুকিয়ে সংরক্ষণ করেন, পরবর্তীতে ভালো দাম পাবেন আপনারা। এবার খাগড়াছড়িতে 29,410 হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 85,218 মেট্রিক টন।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগে যেমনটি জানিয়েছিলাম, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনে শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। বেলা ৩টায় শুরু হবে এই কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, ৩টায় তো বিএনপির শোভাযাত্রার আয়োজন করা হয়েছে নয়াপল্টন থেকে, সেটি শুরু হবে। কেন্দ্রীয় নেতারা, সিনিয়র নেতারা কারা কারা শোভাযাত্রায় অংশ নেবেন আমাদের জানাবেন সেখানকার বিস্তারিত। ৭ নম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিন্তু বিএনপির একটি র্যালি আয়োজন করেছেন তাদের রাজধানীর যে কেন্দ্র কার্যালয় পল্টন, সেখান থেকে র্যালি বেলা ৩টা বাজে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 3টা বাজে শুরু হওয়ার কথা থাকলেও তারা কিন্তু দুপুরের যে জুম্মার নামাজের পরপরই কিন্তু এখানে জমায়েত হতে শুরু করে। যে স্টেজ করা হয়েছে একদম বিএনপি পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানে কিন্তু নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে ইতিমধ্যে, এবং আমরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার উত্তর এবং দক্ষিণের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই স্টেজের পাশসহ আশেপাশে যে পল্টন এলাকা, কাকরাইল এলাকা জমায়েত হতে শুরু করেছে, এবং কিছুক্ষণের মধ্যে যে আনুষ্ঠানিক যে র্যালি সেটি কিন্তু চালু হবে। এছাড়া ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমরা যে স্টেজ রয়েছে, স্টেজে দেখছি স্থানীয় যে নেতাকর্মীরার মধ্যে স্থায়ী কমিটির যে সদস্য তাদের মধ্যে কিন্তু ডক্টর মঈন খান ইতিমধ্যে উপস্থিত আছেন। এছাড়া আরও যাদের আসার কথা রয়েছে মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, এবং আজকের যে র্যালির যে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে আসবেন বলে আমাদের জানিয়েছেন। আমরা এখানে আসার পর এখানে নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যে জিনিসটা বলছিলেন যে 1975 সালের যে 7 নভেম্বর, সেই নভেম্বরের যে জিয়ার অবদান এবং 24-এর যে বিএনপির যে অবদান সেটি কিন্তু তার ধারাবাহিকতার একটি অংশ। এছাড়া তাদের যে দেশের দুর্যোগ সময় যে দেশের দায়িত্ব তুলে নেওয়া, দেশের রক্ষার যে কাজ করা, সে কিন্তু 1975 সাল থেকে শুরু হয়েছে এমনটি বলছিলেন এখানকার নেতাকর্মীরা। এছাড়া আমরা এখানকার যে সার্বিক চিত্র দেখা, এখানে কিন্তু র্যালির জন্য কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি সাজানো হয়েছে, এবং গাড়িতে যে বিগত সময় শেখ হাসিনার যে অত্যাচার নিপীড়ন সেটির একটি চিত্র কিন্তু এখানে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে। যে দেখানো হচ্ছে যে জেলের মধ্যে তাদের যে নেতাকর্মীরা রয়েছে, সেই নেতাকর্মীদের যে বন্দী ছিল, সে বন্দির একটি চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণের মধ্যেই যে র্যালি শুরু হবে, সেই র্যালি হয়তো ঢাকার পল্টন হয়ে কাকরাইল ঘুরে তারপর আবার পল্টনে এসে শেষ হবে এই র্যালিটি, এবং র্যালি থেকে হয়তো আগামী নির্বাচনে যারা সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন সে প্রার্থীদের প্রচারণের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। পল্টন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানী নয়াপল্টন থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। আর এই ছিল বিরোধীহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।